পৌষ পার্বণ লেখিকা ইরফা মাহানাজ পর্ব ৩। ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো দুজনে। একজনের গরম নিঃশ্বাস অপরজনের ওপর আছড়ে পড়ছে। এতে ব্যাকুল হয়ে যাচ্ছে বিপরীত স্বর তারা। পার্বণ উতলা হয়ে উঠেছে। দুজনের কেউ এই পার্থিব দুনিয়ায় নেই, হারিয়ে গেছে এক অন্য জগতে। কি করতে যাচ্ছে বা কি করছে কিছুতেই যেন খেয়াল নেই দুজনের কারোরই। ঘন শ্বাস ফেলার কারণে পৌষের বক্ষ আকর্ষণীয় কায়দায় ওঠানামা করছে। যেদিকে পূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে পার্বণ। ঢোক গিললে পার্বণের অ্যাডাম সাফালটা ওঠানামা করে। পৌষের শরীরের ভাঁজে ভাঁজে স্ক্যান করতে করতে পাগল হয়ে যায় পার্বণ। উন্মাদ হয়ে উঠল পার্বণ, শার্টের বোতামে হাত চালায়। শার্টটা খুলে মেঝেতে ফেলে দিল। পার্বণের পুরুষালী শরীরের নিচে পিষ্ট হচ্ছে পৌষের মেয়েলি নরম শরীরটা। শার্ট খুলে ফেলায় পার্বণের গায়ে নেশালো পুরুষ ঘ্রাণটি পৌষকে নাড়িয়ে তুলছে। এদিকে আরও ঝুঁকতেই পৌষের গায়ের গন্ধটা আফিমের নেশার মতো নাসিকারন্ধ্রে বাড়িয়ে দেয় পার্বণের নাকে। উন্মুক্ত হওয়া পার্বণ বেপরোয়া হয়ে ওঠে। মুখ নামিয়ে পৌষের গলদেশে গজে নাক ঘষতে লাগে। ছটফটিয়ে ওঠে পৌষ। ওর ছটফটানিতে গলা থেকে মুখ সরিয়ে ধীরে ধীরে ঘাড়ে নাক নিয়ে ঘষতে ঘষতে হাঙ্কি স্বরে পার্বণ বলে, এত ছটফট করিস না, আমার কাজে আমি বাধা পাচ্ছি। পৌষ শুধু ঘন শ্বাসই ফেলছে, কিছু বলার মতো খুঁজে সে পাচ্ছে না। হঠাৎ জমে গেল পৌষ, হাত দিয়ে খামচে ধরে পার্বণের চুল আর গলা। পার্বণ পৌষের গলা, ঘাড় ছোট ছোট চুমু দিয়ে ভিজিয়ে ফেলছে, যা আস্তে আস্তে গভীর থেকে গভীর চুম্বনে পরিণত হয়। শেষে কামড়ে গিয়ে ঠেকে। কামড় দিতেই অস্ফুট আওয়াজ বেরিয়ে আসলো পৌষের মুখ দিয়ে। পার্বণের চুল আরো জোরে টেনে ধরল। সেভাবেই মুখ রেখে পার্বণ নিচু কণ্ঠে বলে উঠল, আই লাইক ইট, আই লাইক ইউর রেসপন্স। গলা থেকে ধীরে ধীরে পার্বণ আরেকটু নিচে নেমে আসে। কলারবন থেকে একটু নিচেই সফেদ মসৃণ ত্বকটার উপর বসিয়ে দেয় দন্তপাটি। পৌষের কণ্ঠ ফুঁড়ে বেরোয়, আহ। পরপর উঠে পড়ে পার্বণ। এবার তার নজর পৌষের কাপালাল খয়েরি ঠোঁট জোড়ার ওপর। মুখ নামিয়ে নেয় মাত্র ন্যানো সেন্টিমিটার দূরত্ব হবে। যেই না পার্বণের পুরু ওষ্ঠ জোড়া ওর নরম ওষ্ঠের সঙ্গে মিলিত হবে, তখনই ঠোঁট দুটোর মাঝে বাধা হিসেবে দাঁড়ায় পৌষের হাত। ও হাত দিয়ে ঠোঁট ঢেকে ফেললে চুমুটা গিয়ে লাগে পৌষের হাতের তালায়। এই রকম বাধায় বেশ বিরক্ত হয় পার্বণ। ধমক দিয়ে ওঠে পৌষকে, ইডিয়েট, হাত কেন দিলি মাঝে, হাত সরা। মুখে হাত রেখেই দুপাশে মাথা নাড়িয়ে না বোঝায় পৌষ, মানে সে হাত সরাবে না। ভয়ঙ্কর রেগে গেল পার্বণ, দাঁতে দাঁত পিষে বলল, হাত সরা পৌষ। এতেও কাজ না হলে উঠে বসে পার্বণ। বাঁকা হেসে পৌষকে বলে, ওকে তাহলে দেখ আমি কি করি। আমাকে বাধা দেওয়া গাধা একটা মোমেন্টও বোঝে না। কথাটা বলেই এক হাত দিয়ে পৌষের হাত দুটো মুঠোয় পড়ে বালিশের সাথে চেপে ধরে। এবার কি করবি তুই। ভ্রু নাচিয়ে কথাটা বলে আর দেরি করল না পার্বণ। নিজের ঠোঁটটা চেপে ধরল পৌষের ঠোঁটের সাথে। এক একটি ঘর্ষণে পৌষের নরম ঠোঁটটা যেন পিষে দিল। বড় আবেশের সাথে পৌষের অধরে সুধা পান করতে লাগে পার্বণ। অনেকক্ষণ পেরিয়ে গেলেও অধর ছাড়ে না পার্বণ। এদিকে দম বন্ধ হওয়ার উপক্রম পৌষের। অধর চুম্বনের মুহূর্তে বাধাপ্রাপ্ত হয়ে যায়। কে যেন দরজায় করাঘাত করছে। ব্যাস, রোম্যান্সের মুডে দুটোরই 12টা বাজিয়ে দিল। পার্বণ মহাবিরক্ত হলো, আসার আর টাইম পেল না। অনিচ্ছা সত্ত্বেও পার্বণ উঠে গেল পৌষের শরীরের ওপর থেকে। মেঝে থেকে শার্টটা তুলে গায়ে জড়িয়ে নিয়ে বোতামগুলো লাগাতে লাগাতে বিড়বিড় করে বলল, কোন শালারে রোম্যান্সে এভাবে বাহাত ঢুকলি। কি মনে হতেই তড়িৎ পৌষের দিকে তাকালো পার্বণ। যা ভেবেছিল তাই। মেয়েটা দাঁত ভ্যাটকাচ্ছে। পৌষকে মিটিমিটি হাসতে দেখে কাটা গায়ে নুনের ছিটা পড়ল পার্বণের। ও ফুঁসতে ফুঁসতে পৌষকে উদ্দেশ্য করে বলল, আমি এখন বের হচ্ছি, তুই আরেকটু পর বের হবি। আর এত হাসতে হবে না, হাসার কিছুই নেই। কথা শেষে দরজা খুলে দেখলো বাহিরে 32 পাটি বের করে দিয়ে বসন্ত দাঁড়িয়ে আছে। পার্বণকে দেখেই বসন্ত বলে, ভাই এখন এখানে কি করছো, তাড়াতাড়ি চল ওদিকে। চল। বসন্ত হাঁটতে নিলেও কি মনে করে থেমে বলে, পৌষ আপাকে দেখেছো, সেই কখন থেকে দেখছি না, যাবে না নাকি। থতমত খেয়ে গেল পার্বণ, তবু স্বাভাবিকভাবে জবাব দিল, তোর পৌষ আপার খোঁজ আমি কি করে জানবো। কথা না বলে চল তাড়াতাড়ি, পৌষ চলে আসবে। তারপর দরজা থেকেই বুঝিয়ে সুঝিয়ে বসন্তকে নিয়ে চলে গেল পার্বণ। যেহেতু আত্মীয় আত্মীয় আত্মীয়, তাই মানুষের সংখ্যাও একটু বেশি। বাড়ির ছাদে এত মানুষ খাওয়ানো যেত না, তাই বাড়ির পাশে প্যান্ডেল করা হয়েছে। পার্বণদের বাড়িটা 5 তলা বিশিষ্ট। 3 তলায় সম্পূর্ণ ওড়া নিয়ে থাকে।
বাকিটা ভাড়া দেওয়া বাড়িটা পার্বণের দাদা 2 তলা পর্যন্ত করে গেলে বাকিটা পার্বণের বাবা বৈশাখ আর তার 2 ভাই জ্যৈষ্ঠ আষাঢ় মিলে সম্পূর্ণ করে। পৌষ আসে বেশ কিছুক্ষণ পর, এসে দেখে এক সাইডে একটা চেয়ারে বসে ফোন স্ক্রল করছে পার্বণ। মাথা চেড়ে কিছুক্ষণ আগের ঘটনাগুলো ঝেড়ে ফেলে দেয় পৌষ। ইস, কি করতে যাচ্ছিল সে! পৌষকে দেখলেই সেখানে এগিয়ে আসে পার্বণের বড় বোন চৈত্র। পৌষের কান টেনে দিয়ে বলে, এই তোর এতক্ষণে আসার সময় হলো বুঝি? আপা ছাড়, লাগছে তো। লাগুক, এখন তাড়াতাড়ি চল, ওদিকে কেক কাটবে তো, সবাই তোর জন্য বসে আছে। তারপর চৈত্রপোষকে নিয়ে যায়। আস্তে আস্তে সবাই চলে আসলে হেমন্ত বসন্তকে মাঝে দাঁড় করিয়ে ওর পাশে দাঁড়ায় ফ্যামিলি মেম্বাররা। আজ হেমন্ত ও বসন্ত 15তে পা দিয়েছে। 2 ভাই চাকুর ওপর হাত রাখে, ফু দিয়ে ক্যান্ডেল নিভালে সবাই করতালি দেয়। এরপর কেক কাটা হয়, সবাই ওদের উইশ করে। সকলে সমন্বয়ে গেয়ে ওঠে হ্যাপি বার্থডে গান। কেক কাটা শেষে 2 ছেলে প্রথম কেক গিয়ে খাওয়ায় ওদের মা মাককে, তারপর বাবা আষাঢ়কে, বড় চাচা বৈশাখ, বড় চাচি ফাল্গুন, মেজো চাচা জ্যৈষ্ঠ, মেজো চাচি বর্ষাকে। শেষে সব ভাই বোনদের খাইয়ে দেয়। গিন্নিরা চলে যায় খাবারের তদারকি করতে। বড়রা সবাই চলে যায়, কারণ এখন সব ছোটরা মজা করবে, এখানে বড়রা থেকে কি করবে তাই। গান বাজনা করা হয়, কেক নিয়েও দৌড়াদৌড়ি হয়, ফটো সেশনও হয়। এসবের মাঝে থেকে যেন পৌষ ভুলে গেছে আজকের করা ভুল। মজা আনন্দে মেতে উঠেছে। শাড়ি পরেছে, ছবি তুলবে না তা হয় নাকি? ও চৈত্র, পূর্ণা, বনচাপা সহ কয়েকজন মেয়ে মিলে বিভিন্ন পোজে ছবি তুলে ক্যান্ডিড তুলে হাসি ঠাট্টা করে। অন্যদিকে ছেলেরাও নিজেদের মতো আনন্দ করতে থাকে। পা টিপে টিপে সবাই চোখ ফাঁকি দিয়ে এই শান্ত জায়গায় এসেছে বসন্ত। এক অপেক্ষারত রমণীর সামনে গিয়ে তাকে মানানোর চেষ্টায় আছে। জানো, দেখো আমি কেক নিয়ে এসেছি, ফ্যামিলি ছাড়া আর কাউকে এখনো কেক খাওয়াই নাই। মেয়েটি বোধহয় রেগে আছে, খেকিয়ে উঠে জবাবে মেয়েটা বলে, রাখ তোর কেক, আগে বল নীল রং গায়ে মেখে আমি নীল নীল গান গাই, তাই আমার নাম নীল নীল নীলাঞ্জনা। এই আইডিটা কার? বসন্ত কিছু বলবে তার আগে একজন ফোরন কাটে, আগন্তুক জানাই, ওটা বসন্তের 16 নাম্বার ডার্লিং। ব্যাস, রাগের পারদ এবার ফেটে পড়ে আম্রপালির। সে চেঁচিয়ে উঠল, ওই বেয়াদব, তুই না কইছিলি আমি তোর প্রথম আর শেষ প্রেম, তাহলে 16 নাম্বার কোথা থেকে আসলো? কানে হাত দিয়ে বসন্তের কানে ফিসফিস করে পার্বণ বলে, এই মাইক পটাইলি কেন? কানের ভেতরে গিয়ে কানের পর্দায় টোকা দিয়ে আসতে এর চেঁচানো। পার্বণের কথা পাত্তা না দিয়ে 2 কদম সামনে এগিয়ে প্রেমিকা আম্রপালিকে বোঝাতে গেলেই আরও স্যাঁত করে ওঠে সে। পাশ থেকে পার্বণ সমানে আম্রপালিকে খুঁচিয়ে যাচ্ছে আর চিয়ার করছে। আরে দেখছো কি, তোমার সাথে চিটিং করেছে এই ছেলে, দাও দুটো লাগিয়ে। বলতে দেরি আম্রপালির বসন্তকে ধরে কেলাতে দেরি হয় না। মার খেয়ে মেরুদণ্ড বেঁকিয়ে গেল মনে হয়। কাঁদো কাঁদো গলায় বলল, জান, কলিজা, ফুসফুস, লিভার, কিডনি, ছেড়ে দাও আমায়। আমার কথা শোনো, দাদাভাই যা বলছে সব মিথ্যে, তুমি আমার প্রথম আর শেষ। কিন্তু কে শোনে গার কথা? আম্রপালি ছাড়ার কোনো নামই নেই। পার্বণ আরও তাকে উৎসাহ দিচ্ছে, কখনো বলছে চুল টানতে, কখনো কিল দিতে। আর বসন্ত ভাবছে, এ কেমন জল্লাদ ভাই, তার মার খাচ্ছে, কোথায় বাঁচাবে তা না করে উস্কাচ্ছে। শেষে পার্বণের একটা কথায় আটকে ওঠে বসন্ত, আম্রপালি তুমি বরং এক কাজ করো, ওর সাথে ব্রেকআপ করে নাও। আম্রপালিও সাই দিয়ে চিৎকার দিয়ে মানা করে বসন্ত, অথচ ওকে বুড়ো আঙুল দেখে আম্রপালি ব্রেকআপ করে চলে যায়। সেদিক পানে অসহায় হয়ে তাকায় একবার, আরেকবার পার্বণের পানে তাকাতেই সে তার চকচকে 32 পাটি বের করে দেখায়। ওসব কিছুর পরোয়া না করে শীষ বাজাতে বাজাতে স্থান ত্যাগ করে পার্বণ। এদিকে বসন্তের মাথায় হাত, কি হলো এটা? আম্রপালি বসন্তদের প্রতিবেশী, ওদের বাড়ি আর আম্রপালিদের বাড়ি সামনাসামনি, মানে মাঝখানে রাস্তা, এবং তার 2 পাশে ওদের 2টা বাড়ি। আম্রপালি তার বাবা হিমসাগরের সাথে থাকে, আর কেউ নেই। বাবা মেয়ের ছোট সংসার। আম্রপালির মা মারা যান যখন আম্রপালি ক্লাস 7-এ। মা গর্ভবতী ছিলেন, বাচ্চা আর মা দুজনেই মারা গিয়েছিল। তারপর থেকেই তারা দুজনে। আম্রপালির বাবা একজন সরকারি কর্মকর্তা। তাদের বাড়িটা কিছুটা অদ্ভুত, তেমনি অদ্ভুত ওদের বাড়ির নামটি। একতলা বিশিষ্ট ওদের বাড়িটি, দৈর্ঘ্যে বেশ। বাড়ির আশপাশ বাউন্ডারি করা, যেখানে সবাই বাড়ির চারপাশে ফুল গাছ লাগায়, সেখানে ওরা লাগিয়েছে আম গাছ, বিভিন্ন প্রজাতির মৌসুমের আম গাছ। বাড়িটির রংটাও পাকা আমের রঙের। আগে নাম ছিল রকমারি আম, পরে পরিবর্তন করে হিমসাগর বাড়ির নাম রাখেন রকমারি আম নিবাস।